ভোরে পাখিদের দল বেরিয়ে এসেছে আজান হতেই। চারপাশে কিচিরমিচির শব্দে মুখরিত। ভোর হতে না হতে আজ হক বাড়ির পরিবেশ গমগমে। হেমন্তর দরজাটা শুধু বন্ধ। সারা রাত ছেলে ঘুমায়নি, দুদণ্ড বসে থাকেনি কেউ। শেষ রাতে বড় চাচি এসে নিয়ে গিয়েছে। দাদির কাছেও থাকেনি সে বেশিক্ষণ। অগত্যা আবার হেমন্ত নিয়ে এসেছে। বাড়ির একমাত্র ছোট সদস্য সে, আদরে আদরে অস্থির হয়ে থাকে। সেজ চাচি বাদে বাকিরা কিছুটা তাড়াহুড়ো করছেন। আজ বসে দেখতে যাবেন। চৈত্র গিয়ে ইনিমিনিকে তুলেছে। এরপর থেকে আর কেউ ঘুমিয়ে থাকতে পারেনি। সবাইকে দুই বিচ্ছু টেনে টেনে তুলেছে। বাকি আছে কেবল হিমু ভাই, যাকে ডাকার সাহস আপাতত কেউ পাচ্ছে না। রান্নাঘরে হরদম কাজ চলছে। ঘড়ির কাঁটাও থেমে নেই। ঘুরে ঘুরে সময় বাড়িয়ে দিচ্ছে। পিহা একবার এগিয়ে এলো, হেমন্তর দরজার সামনে দাঁড়িয়ে এক টোকা দিল। সারা শব্দ আসেনি। পিহা আর দাঁড়ায়নি, চলে এসেছে। টেবিলে সবাই যখন খেতে বসেছে তখনই কাঙ্ক্ষিত দরজা খুলে গেল। হেমন্ত একেবারে তৈরি হয়ে বেরিয়েছে। ইনিমিনি খাওয়া রেখে উঠে দৌড়ে এলো। জ্যৈষ্ঠ আগে ভাগেই বলল, হেমু ভাই, খেয়ে বের হব নাকি এখনই বের হব? হেমন্তর কপালে ভাঁজ পড়ল। যতটুকু বুঝলো বাদ বাকি সদস্যরাও যাবে। তাদের চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। হেমন্ত ঘাটলো না, খেতে বসে কথাবার্তাও বলল না তেমন। খাওয়া শেষে যে শেষ পর্যায়ে তখন বড় চাচা গলা খেকালেন, বললেন, হেমন্ত এখন বের হবে হাসপাতালের উদ্দেশ্যে। হেমন্ত পরিষ্কার প্লেটে খাবার তুলছে। সে একে খাওয়াবে আগে, এরপর বের হবে। পোষকে ওখানে রাখা দায় হয়ে গিয়েছে। দুপুরের দিকে হয়তো বাসায় নেবে। ততক্ষণে অন্তত চোখের সামনে দেখবে। ছোট করে উত্তর দিল হেমন্ত, যাব একটু পর। ও, আমরাও যাচ্ছি। যেতেই পারেন, আপনাদের ইচ্ছে। মেজো চাচা বলে উঠলেন, একই সাথে তো যাব। আমি তো জানি না মেজো চাচু, আমি শুধু আমার ভাই বোন নিয়ে যাব। তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছ হেমন্ত। বাবার কথা কানে তুললেন না হেমন্ত। নাস্তার প্লেট সাইডে রেখে নিজের সামনে থাকা প্লেট থেকে একটু তুলে ইনিমিনির মুখে দিল। সকালে ওদের খাওয়ানো কষ্টসাধ্য। হেমন্ত জোর করে দিল বলে একটু একটু খেলো। না হয় পোষ বাদে কারো সাধ্য ওদের খাওয়াবে। হেমন্ত উঠে নিজের রুমে এসে দরজা আটকে দিল। সেও মুখ হাত ধুয়ে বের হলো তখনই। বিছানার একপাশে খাবার রেখে হেমন্ত বলল, খাওয়ার আগে ওষুধটাকে শেষ এখানে ছিল। গতকাল আম্মু ভুলে ড্রয়ারে রেখেছে বোধহয়। হেমন্ত ড্রয়ার হাতালো, পেয়েও গেল। খুলে শ্রেয়ার হাতে দিয়ে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল। নাস্তা দেখে শ্রেয়া একটু হেসে বলল, নিচে যেতে পারতাম তো। কোনো প্রয়োজন নেই, চুপচাপ খাও। ডিম দুটো শেষ করবে সেও। এখন আমি থাকতে থাকতে গোসল করবে, এরপর চুপচাপ ঘুমাবে। ছেলে উঠবে বলে মনে হয় না। উঠলেও সমস্যা নেই, মা আসছেন। আম্মু ওখানে যেতে বলে। আমিও তো বলি এখানে থাকতে। আমার কথা তো শোনে না সেও। এটাই কি তাদের বাড়ি নয়, হোম? এত ভেবো না, শেষ করো। কুসুম রেখে দিলে কেন সেও? হা করো। ধমক খেয়ে সেয়া খাওয়া শেষ খাওয়া নিয়ে হেরফের করলো না। হেমন্ত নিজে তদারকি করে ওর গোসল ঘুম নিশ্চিত করালো। শাশুড়ি আসা মাত্রই তাকে সেয়ার পাশে বসিয়ে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো পাঁচটা দাঁড়িয়ে আছে। হেমন্ত ইনিমিনির হাত ধরে বেরিয়ে যায়। উবার এসেছে ততক্ষণে। বাড়ির গাড়িতে চাচা চাচিরা উঠেছে। হেমন্ত আগ বাড়িয়ে তাদের কিছুই বলেনি। তার বুকে থাকা কষ্টটা আজও ছাই চাপা। সেটা কেউ দেখবে না, কোনোদিন উপলব্ধি করতে পারবে না। হেমন্ত সেই সুপ্ত বাসনা কেউ কোনোদিন পূরণ করতে পারে। তার ছোট্ট পোষরাত বাবা হেমন্ত কোনো দিন হতে পারবে না। মানব সন্তান একবারই জন্ম নেয়, সুতরাং এই ইচ্ছেটা পূরণ হওয়ার আর সুযোগ নেই। এজন্যই বোধহয় উপরওয়ালা তৌসিফ তালুকদারকে পাঠিয়েছে। তার পোষকে তৌসিফ থেকে বেশি ভালো কেউ বাসতে পারবে না। পৌষের চুলগুলো সুন্দর করে গুছিয়ে বাঁধছে তৌসিফ। পৌষের চোখ দুটো লাল হয়ে আছে। সকাল সকাল তাকে স্যালাইন দিচ্ছে। হাতে দারুণ ব্যথা পেয়েছে, ও ফুলে উঠেছে। শরীরে পানি এসেছে সামান্য। ডাক্তার দেখে গিয়েছে সকালে। তৌসিফ তখন চেঁচামেচি করেছে। তার বউয়ের শরীরে তো গত রাতেও পানি ছিল না, এখন কেন আসবে? ডাক্তার পানি যাওয়ার ওষুধ দিয়েছেন। পৌষকে তৈরি করে তৌসিফ বাথরুমে ঢোকে। সবেই মুখটা ধুয়েছে তখনই একসাথে এত মানুষের কথাবার্তা কানে আসে। তাড়াতাড়ি দরজা খুলে পোষের পরিবার সহ হেমন্তকে দেখে কিছুটা স্বস্তি পায় ও। দরজা বন্ধ করে পুনরায় বড় চাচা পৌষের মাথায় হাত রাখলেন। পৌষের অনুভূতি এক্ষেত্রে ভোঁতা। তাদের দেখে ভালোই চমকেছে ও। মনের ভেতর অস্থির হয়ে আসছে। তাদের সাথে ওর সম্পর্ক খুব তিক্ত। এরা কেউ কোনোদিন মন থেকে পৌষকে ভালোবাসেনি, আদর করে দেখে কি? একটা অতিরিক্ত বস্তু বই পোষ তাদের নিকট কিছুই না। ছোট চাচি এসে বসলেন পাশে। কেমন আছিস এখন? ভালো। আর কয়দিন থাকতে হবে, চলে যাব আজ।
পোষ আর তেমন একটা কথা বলল না। বড় চাচা কথা বলতে চাইলেন কিন্তু পারলেন না। ছোট চাচা এগিয়ে এলেন, পোষের মাথায় হাত রেখে বললেন, সুস্থ হয়ে এবার বাসায় ফিরবি পোষ? হ্যাঁ, বাসায় যাব। আজই তাহলে বাসায় চল, জামাইকে বলি। বলার কি আছে, ওনার সাথেই তো যাব। আমি আমার বাসায় যাব। ছোট চাচা ওর কথা ততটা বুঝলেন না। তৌসিফ বেরিয়ে এসেছে ততক্ষণে। নার্স এসে স্যালাইন চেক করে গেলেন। আর একটু বাকি। হেমন্ত তৌসিফকে দেখে পৌষের হাতের কথা জিজ্ঞেস করতে তৌসিফ জানালো, পানি চলে এসেছে। আজ ক্যানুলা চেঞ্জ করে নতুনটা লাগিয়েছে, তাই ব্যথা পেয়েছে। দুপুরে ছাড়বে তাই তো? হ্যাঁ। তৌসিফ অবশ্য মান রাখলো, চাচাদের সাথে কথা বলল। তারা সেদিন পৌষের সাপোর্ট টানলে আজ তৌসিফ কোথায় পেত এই তোতা পাখি? তার বুকটা তো খালি থাকতো এখন। পৌষ এদের কারোর সাথে কথা বলল না। তার মনই চায় না কথা বলতে, অথচ ভেতরটা খাবলে ওঠে। কি হতো এরা যদি একটু ভালোবাসা দিত? কম হয়ে যেত তাদের বাচ্চাদের? ইনিমিনিকে কোলে তুলে তৌসিফ হাঁটাহাঁটি করছে। দুই বোন ঘুমাচ্ছে না, সমান তালে ত ত করে গল্প করছে। তৌসিফ অগত্যা ওদের নিয়ে সোফায় বসলো। কপালে থাকা কোঁকড়ানো চুল কানে গুজে দিয়ে বলল, ক্ষুধা লেগেছে না? এখন একটু খাইয়ে দিই, আপা উঠবে না? তৌসিফ তাকালো দরজাটার দিকে। পোস্টার একটু ঘুমিয়েছে। মেয়েটার চোখ লাগলেই না ক্ষুদ্র শ্বাস ফেললো তৌসিফ। বলল, উঠবে। আপা উঠলে তাকে খাওয়াবে না। আগে খেয়ে নাও তাহলে। কি খাবো? কি খেতে চাও বলো? দুজন গভীর ভাবনায় হারালো। ভাবতে থাকলো কি খাওয়া যায়। তাদের কি কেউ জিজ্ঞেস করেছে আজ পর্যন্ত এই প্রশ্ন? না, করেনি। যখন যার মন চেয়েছে মুখে ঠুসে খাইয়েছে। আদর করে শুধু খাপা খাইয়ে দিত। এখন তো তাও দেয় না। মা রেখে গেলে পিঠে মার দেয়, তখন হেমু ভাই খাইয়ে দেয়। দুজন ভাবতেই থাকলো, উত্তর আর দিতে পারলো না। তৌসিফের দিকে অসহায় মুখ করে তাকিয়ে রইলো। তৌসিফ ওদের মুখ দেখে নিজেও অসহায় বোধ করলো। পরপর বোয়াকে ডেকে নরম খিচুড়ি করতে বলল। দুজন না করলো না, বরং তৌসিফের দুই ঘাড়ে ঝুললো। তৌসিফ দুজনকে কাঁধে তুলে ড্রয়িং রুম জুড়ে হাঁটলো কিছুক্ষণ। মাঝে মধ্যে সামান্য দৌড়ালো, মাঝে মধ্যে একটু ধীরে হাঁটলো। ঘরময় ইনিমিনির কণ্ঠ শোনা গেল কিছুক্ষণ। বোয়া খিচুড়ি দিতেই তৌসিফ অপরিপক্ক হাতে মুখে তুলে খাওয়ালো। এক জায়গায় বসে খেতে খেতে দুজন আবার পৌষের কাছে দৌড়ে গেল। তৌসিফও পিছনে ছুটলো। পৌষ তখন চোখ খুলেছে, খুলে আবারও বন্ধ করেছে। ক্লান্ত হলো না তৌসিফ। দুই শালিকে খাইয়ে মুখ মোছালো। বসে দুজনকে কোলে নিতে ধীরে ধীরে ওরা কাঁধে মাথা রাখে, ছোট্ট হাতে পিঠ জড়িয়ে ধরে। তৌসিফ বুঝলো ঘুমাবে তার দুই শালিক। ওভাবেই ওদের নিয়ে চোখ বুঝলো তৌসিফ। দুলা ভাই? তৌসিফ তাকালো। কফি হাতে পিহা দাঁড়িয়ে পিট পিট করে দেখছে তৌসিফকে। পিহা হাসি মুখে বলল, কফি নিন আপনার দুলা ভাই। ইনিমিনিকে আপার সাথে বিছানায় দিন। আমি কি আপনার চুল টেনে দিব? তৌসিফ তাকালো বিছানায়। পোষ তাকিয়ে আছে। ইনিমিনিকে ওর পাশে দিয়ে পিহার থেকে কফি নিল। পৌষের পাশে বসতে বসতে বলল, এটা কি হলো হানি? কি হয়েছে? দিনকাল কি এলো দেখলে? শাড়িদের কোলে পিঠে করে মানুষ করছি, দুইটা ছোট্ট তোতা। এদিকে বেসাইজ শালি আমাকে পালতে এসেছে। দেখো, কফি এনেছে। বুঝলো কিভাবে? আবার বলে চুল টেনে দিবে। আমি কিন্তু ভুলিনি। আমার চুল দাড়ি যে ওরা টেনে দেখেছিল, বেশ করেছিল। দুলা ভাই? পিহা আবার ডাকছে। তৌসিফ তাকিয়ে দেখলো পিহা হাতে করে খাবার এনেছে। তৌসিফ না করতে পারলো না। কফির সাথে তো কিছু খায় না তৌসিফ, কিন্তু শালির তো মন রাখতে হবে। তাই একটা টোস্ট নিয়ে বলল, এটাই যথেষ্ট পিহা। আচ্ছা দুলা ভাই। পোষ দেখলো, চোখ ছোট ছোট করে বলল, এসেছি থেকে দেখছি বেশ যত্নে আছেন আপনি। আমার ভাই বোনদের খাটাতে এনেছেন এখানে? তবা পড়ো হানি, আমি খাটাবো ওদের? আমাকে যমজ দুটো খাটাচ্ছে। কথা সত্যি, তৌসিফ ইনিমিনিকে নিয়ে খুব খাটছে, কিন্তু সে খামোখাই খাটছে। জোর করে দুপুরে হসপিটাল থেকে ওদের নিয়ে এসেছে এখানে। হেমন্ত দিতে চায়নি, তৌসিফও সারেনি, বলেছে রাতে পাঠাবে। ইনিমিনি ঘুমিয়ে গেল খুব তাড়াতাড়ি। বেশ ভোরে উঠেছে কিনা। কলিং বেল বাজতেই পিহা ছুটে এলো। পোষকে উদ্দেশ্য করে বলল, বিয়াই এসেছে আপা। চোখ মুখ শক্ত করে রেখেছে পোষ। তুহিন এসে ধপ করে বসেছে মুখ বরাবর কাউচে। এখানে থাকা কুসুমটা টেনে নিজের কোলে নিয়েছে। পোষের তা দেখে রাগ উঠেছে। ওই কুসুমটা তাকে তৌসিফ দিয়েছে। 4 মাস আগে পোষকে ভার্সিটি থেকে নিতে গিয়েছিল তৌসিফ। পোষের তখন হাতে টাকা ছিল, তাই পা দিয়েছিল তাকে। তৌসিফকে বলে পোষ নিউ মার্কেট যেতে চাইতেই তৌসিফ তাকে অন্য কোথাও যাওয়ার অফার করেছিল। পোষ মানেনি। হাতে গোনা বাজেট ছিল ওর। তৌসিফ এত কিছু তো জানতো না।
গাড়ি ঘুরিয়ে বউ নিয়ে নিউ মার্কেটে এসেছিল। 2 নম্বর গেটে নামতেই তৌসিফের মনে হয়েছিল যানটা বেরিয়ে যাচ্ছে। মানুষের এত ভিড় যা বলার বাইরে। পোষ শক্ত করে তৌসিফের ডান হাতটা ধরেছিল। মহিলাদের মাঝখান দিয়ে কিভাবে যেন খুব সতর্কতার সাথে তৌসিফকে বের করে ভেতরে ঢুকেছিল। সেদিন তৌসিফ দেখেছিল পৌষের কাহিনী। তৌসিফ যেমন নতুন জায়গায় পৌষকে আগলে আগলে রাখে, হাতটা পর্যন্ত ছাড়ে না, ঠিক তেমনি পৌষ সেদিন তৌসিফকে আগলে রেখেছিল। এসব জায়গায় গিয়ে তৌসিফ আনকমফোর্টেবল ফিল করবে, এটাই তো স্বাভাবিক, সে তো অভ্যস্ত না এসব। তৌসিফ দেখেছিল সেদিন তার বউকে, দরদাম কাকে বলে, কত প্রকার ও কি কি, তার সবটা পোষ তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল। দোকানদারের সাথে পাক্কা একজন ক্রেতার মতো তর্ক বিতর্ক করছিল। বেশ কিছু অবশ্য সে কিনেনি। হাতে গোনা 2-4টা জিনিস কিনেছে, তাও আবার তৌসিফকে বাইরে রেখে লেডিস কর্নারে গিয়ে কিনেছে। তৌসিফের অবশ্য সেদিন একটু মাথা নাড়া দিয়েছিল। সেও তো তার বইয়ের এসব কিনে রাখে, তাহলে কি মাপে ঝুঁকে সমস্যা ছিল? অবশ্য দেখা গেল এমন কিছু না, পৌষ গরমের জন্য কিনেছে। বেরিয়ে আসার সময় আবারও ভিড়ের মাঝে পড়েছে দুজন। পৌষের মেজাজ চরমে। রেগে একবার হিসিয়ে বলে ওঠে, মাথার মানুষ সব আজই এসেছে এখানে। তৌসিফ শুধু মাঝখানে বলেছিল, আমরাও তাহলে মাথার মানুষ। 2 আনার দাম দিল না পোষ তাকে, টেনে ভিড় থেকে বের করিয়েছিল। ফুটপাতে তখন ভ্যানে করে ছোট বড় কুশন বিক্রি হচ্ছিল, তার মধ্যে ছিল তারার মতো একটা ছোট্ট কুশন। দেখলে মনে হয় আকাশি রঙের তারাটা হাসছে। হাতে তুলে দাম জিজ্ঞেস করতে হ্যাংলা দেখতে লোকটা কড়া স্বরে জানালো, একদম 200। পৌষের রাগটা ধপ করে মাথায় উঠে গিয়েছিল। 200? তুই 200 বল বা 400 বল, কিন্তু সুন্দর করে বল। তুই কেন এভাবে কড়া স্বরে কথা বলবি? তার মধ্যে আবার 100 জিনিসকে বলছিল 200। রাগ কমিয়ে পোষ কুশনটা ঘুরিয়ে ফিরিয়ে বলেছিল, 100 দেবে? ছেলেটা মানে না, 1 টাকা কম দিবে না। শুধুমাত্র মনে ধরেছিল বিধায় না হয় এসব ফালতু জিনিস কিনে পোষ টাকা অপচয় করতো না। এই দামে কোনোটাও সম্ভব এই দামে কেনাটাও সম্ভব হচ্ছে। ব্যাগে শুধু খুচরো 100 ছিল। তার তবুও ব্যাগটা সাইড হয়ে খুললো, এইদিকে ওইদিকে হাতালো। না, নেই। তৌসিফ ততক্ষণে মুখ খুলেছিল, তুমি ড্রয়ার থেকে টাকা নেওনি? কেন নিব? রাস্তায় তর্কে জড়ায়নি তৌসিফ, বউকে হাড়ে হাড়ে চেনে সে। গাড়িতে পোষকে রেখে সে নিজে এসে কুশনটা কিনে নিয়েছিল। সেদিন রাতে পোষ তাকে ভীষণ ভালোবেসেছিল। একটা 200 টাকা মূল্যের কুশনের বিনিময়ে পোশরাত হক থেকে তৌসিফ তালুকদার বেশ সমাদর পেয়েছিলেন। ভীষণ প্রিয় কুসুম এটা। সেই শখের জিনিসটা তুহিন চেপে ধরে বসেছে, ইনিমিনি ঘুমাচ্ছে। তুহিনের গলা বেশ উঁচু, বোঝা গেল সে এভাবেই কথা বলে। অথচ পোষ দেখেছিল সেদিন পলকের সাথে কি সুন্দর পিলিতের আলাপ করছিল। কি ফুপাতো বোন, হালচাল ভালো? মশার কামড় তো খেলে এবার মাসি কামড় খাবে নাকি? মশকরা করবেন না। মশকরা? আমি মশকরা করি? সেই সম্পর্ক আমাদের? বেয়ান হও তুমি। তুমি হলে ফুপাতো বোন। আমার কিন্তু তোমাকে মনে ধরেছে, একদম তুরতুরা ইঁদুর তুমি। ফালতু কথা বলবেন না। ফালতু কথা? আমি ফালতু কথা তোমার সাথে কেন বলবো? ফালতু কথা বলবো আমি বেয়ানদের সাথে। কি বেয়ান? এই যে, এখানে বসো আমার পাশে। পিহা হাসি মুখে এগিয়ে এলো, হাতে শরবতের গ্লাস মিনুর সাহায্যে বানিয়ে এনেছে তুহিনকে দেখেই। তুহিন গ্লাস নিল, এক চুমুক দিয়ে তাকালো পৌষের দিকে। পৌষের কপালে ভাঁজ। তুহিন গলার স্বর বেশ উঁচু করলো, বাবা বেশ চমৎকার। এত মজার হাত আমার বেয়ানের। আমি তো আপ্লুত হয়ে গেলাম। এই ফুপাতো বোন, আমি তো বিবাহিত, না হয় এই বিয়ানকে নিজের ঘরোয়ালি করে নিতাম। পিহা ফটাক করে তাকালো, 2 হাত দূরে সরে দাঁড়ালো। বিয়াই তো বদমাইশ। কই, তার দুলাভাই তো এমন না। পোষ কটমট করে বলল, গলাটা নামান, বাচ্চা দুটো ঘুমা। তালুকদাররা গলা নামায় না ফুপাতো বোন। সে তো আমার মেজো ভাইয়া, কিভাবে জানি তোমার প্রেমে পিছলা খেলো, তাই এমন ঠান্ডা হয়ে গেল। বাই দা ওয়ে, তোমার প্রেমিক, সরি, তোমার আশিক, না না, ওই আর কি, তোমার কে জানি মেজো ভাইয়াকে শুটফুট করে দিল। বিছানায় থাকা একটা বালিশ ছুঁড়ে ফেললো পোষ, সরাসরি গিয়ে লাগলো তুহিনের মুখে। একটুর জন্য শরবতের গ্লাসটা পড়েনি। তুহিন তাড়াতাড়ি একটানে আগে শরবত শেষ করলো, পরপরই চিরাচরিত গলায় ধেই ধেই করে বলতে লাগলো, ফুফাতো বোনগুলোই হয় হাড়ে বজ্জাত, একদম বজ্জাত হয়েছে এটাও। শয়তানের শয়তান। পোষ থমকে গেল একদম, পরপর শটান হয়ে দাঁড়িয়ে কোমরে 1 হাত রেখে আরেক হাত উঁচিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, আপনি শয়তান, বিতাড়িত শয়তান আপনি, বড় ভাবির সাথে বেয়াদবি করেন। তুমি কি, হ্যাঁ, তুমি কি? আপনি ডাকবেন, মেজো ভাবি ডাকবেন? আসছে আমার বড় ভাবি হতে। বেশি বাড়াবাড়ি করলে তুই ডাকবো।
ফুফাতো বোনকে তুই ডাকতেই পারি নাকি? একদম চাপা ভেঙে দেবো, ফাজিল বেয়াদব বেল্লাজ। আশ্চর্য, বেলাজ তো আমি হবই, পুরুষের আবার লাজ কি? বের হন, বের হন আমার বেডরুম থেকে। তোমার একার নাকি? বেয়ান এখানে এসো, আমার কাছাকাছি দাঁড়াও। তোমার বোন একটা নিমা শয়তান। পিহা ঝামেলায় পড়ে গেল। তুহিন তাড়া দিল আবারও। পিহা নড়তে পারলো না, পোষ চেঁচিয়ে উঠল, আপনি শয়তান। তুহিন জোরে ধমক দিল। ঘুমের তালে কেঁপে উঠল ইনিমিনি। পোষ কড়া নজরে তাকালো তুহিনের দিকে। তুহিন পুনরায় চেঁচালো, কি? এভাবে দেখো কেন? চোখ দিয়ে গিলবে? এত বড় মুখ তোমার? আমি সত্যি আপনার চাপা ভেঙে দেব। ওরা উঠে যাবে, আস্তে কথা বলুন। তুহিন খেপে গেল। ঘুমন্ত ইনিমিনির সাথে টেনে টুনে কোলে তুলে নিল। ঘুমের মধ্যেই সামান্য কেঁদে উঠল দুটো। পোষ হতভম্ব হয়ে গেল, চেঁচিয়ে উঠল, আপনি মহিলাদের মতো ঝগড়া ঝামেলা করছেন কেন? নামান ওদের দিন। তুলে আছাড় দেবো কিন্তু ফুপাতো বোন, বেয়াদবি করবে না। তৌসিফ একটু নিচে গিয়েছিল, রনি ডেকেছে তাকে। হসপিটাল থেকে খবর এসেছে সোহার অবস্থা কিছুটা উন্নতির দিকে। ওর বিষয়ে কথা বলে তৌসিফ উঠে এসেছে। দরজা থেকে কিছুটা দৌড়ে ঢুকেছে। বোহা সহ মিনু দাঁড়িয়ে আছে পোষের দরজার সামনে। তৌসিফ উঁচু স্বরে তুহিনের ধমকাধমকি শুনছে, পোষের চেঁচামেচি শুনছে। রুমে ঢুকতেই হতবাক তৌসিফ যেন কথা বলতে ভুলে গেল। রাগে কানটা লাল হয়ে গেল সহসা। ইনিমিনি ঘুম ভেঙে উঠেছে। তৌসিফকে দেখে কান্না পারল তাদের। দুতাভাই টাটোয় মালেছে। চুপ মিথ্যুক কোথাকার! কোথায় মেরেছি? একদম তক্তা বানিয়ে দেব। আপনার হাত ভেঙে দিব আমি। এভাবেই ছেড়ে দিব ভেবেছেন? তৌসিফ চোয়াল শক্ত করে এগিয়ে এলো। তুহিন থেকে ইনি মিনিকে নিতে চাইলো। আশ্চর্য, তুহিন দেবে না। তৌসিফ চাপা স্বরে ধমকালো, ছাড় ওদের দে। না দিব না, আমার কাছেই থাকবে। আমি বাইরে নিয়ে যাচ্ছি এখন। বলতে বলতে এক হাতে তুলে পৌষের কুশনটা কুচলে দিল। সাথে সাথেই পোষ কাছে থাকা পানির মগ তুলে তুহিনের মুখে ছুঁড়ে দিল। আমার কুসুম মুচড়ালেন কেন? রাগে কাঁপছে পোষ। তৌসিফ তাড়াতাড়ি বউ ধরল। তুহিন হনহনিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। ইনিমিনিকে বুকের সাথে চেপে ধরে ফ্ল্যাট ত্যাগ করলো। দুটো মিলে তুহিনের গলা জড়িয়ে ধরে কাঁদছে। কাঁচা ঘুম ভেঙেছে। তুহিন এদিক ওদিক হাঁটলো ওদের নিয়ে। খুব তাড়াতাড়ি দুজন চোখ বুজেছে। তুহিন ওদের নিয়ে নিজের ফ্ল্যাটে গেল। কলি দরজা খুলে অপলক তাকিয়ে। বুঝে আসেনি হঠাৎ মামা কোথা থেকে দুটো বাচ্চা ধরে আনলো। তুহিন ঢুকে ধীর শব্দে পলককে ডাকছে। পলক আসছি বলে যখন তাকালো তখনই চমকে গেল। তুহিন দুটো মেয়ে বাচ্চা তুলে এনেছে। তুলে আনা তার পুরাতন অভ্যাসের একটি। পলক ভয় পেল ভীষণ। সেদিন বাচ্চা চাইলেও পলক তো সরাসরি না করলো। তাই বলে তুহিন বাচ্চা তুলে আনলো? তুহিনের মুখটা হাসি হাসি। বিছানায় সুন্দর মতো রাখলো দুটো ঘুমন্ত বাচ্চাকে। ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে কপালে গালে চুমু খেলো। নিশ্চিত ওদের দেখে দেখে পলকের মনেও উদারতা আসবে। নিশ্চিত পলকও বাচ্চা চায়। এদিকে আতঙ্কিত পলক ও জানে তুহিন বদলায়নি। এসব তুলে আনা আনি তার পুরাতন কারবার। ওদিকে পোষ তৌসিফের বুকের দিকে টি শার্ট খামচে ধরে মুখ গুজে আছে। রাগে কান্না পাচ্ছে, কিন্তু পোষ সচরাচর কাঁদতে পারে না। চোখে পানি আসে না। নাক টানতে টানতে পোষ মাথা দিয়ে গুতাগুতি করে তৌসিফের বুকে। তৌসিফ খুব ধীরে বউকে ঠান্ডা করতে চায়। পোষ নাক টেনে অভিযোগ করে, আমার কুশনটা নষ্ট করে ফেলেছে, আরেকটা এনে দেবো। আমাকে শয়তান মিথ্যা বলেছে। ইঁদুর বলেছে, তাও তুরতুরা ইঁদুর। মিথ্যা বলেছে, বেয়াদব বলেছে, সত্যি বলেছে। কি? তুহিন আমাকে তুহিনকে আমি শাস্তি দেব হানি? ওনার হাত ভেঙে দিবেন, একদম চাপাটা ভেঙে দিবেন, ঠিক আছে? আমার বোনদের তুলে নিয়ে গিয়েছে, আমি ফিরিয়ে আনবো। বলবেন আমাকে ভাবি ডাকতে। আচ্ছা। ঠান্ডা মাথায় কতগুলো কথা হলো। তৌসিফ ভাবলো বউ ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু বেচারা বেমালুন ভুলে গেল এটা তার বিয়ে করা বউ। তার নাম পোশরাত হক। আতঙ্কিত পলক ঘন্টাখানিক সময় ধরে এদিক ওদিক হাঁটছে। পা দুটো অবশ হয়ে যাচ্ছে এখন। ঘাম ছুটছে এত নিম্ন তাপমার রুমে। তুহিন সানন্দে দুটো মেয়ে বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। ওদের সাথে বসে থাকতে থাকতে ওখানেই চোখ বুজেছে। এদিকে ঘুম হারাম হয়েছে পলকে। তুহিন কার বাচ্চা তুলে আনলো ওর মাথায় আসছে না। পলকের চোখ ভিজে উঠেছে। দোষটা কি তাহলে তার নিজের? তুহিন বাচ্চা চেয়েছিল সুন্দরভাবে। পলক না করেছে তাই বলে সে অন্যর বাচ্চা তুলে আনবে? বাবাটা শোনার হঠাৎ এত তাড়া লাগলো কেন তার? নাকি তুহিন উল্টাপাল্টা কিছু ভাবছে? ভাবছে যে পলক কোনোদিনই বাচ্চা নিবে না। নিজেকে পাগল পাগল লাগলো পলকের। তুহিন নেশা ছেড়েছে, কিন্তু সেই পুরাতন উন্মাদনা না। মামি খাবেন এখন, টেবিলে দিব? কলির ডাকে চমকে যায় পলক। ওর চমকানো ভাব আর মুখটা কলি লক্ষ্য করে। পলক নিজেকে সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে। ওর মন মস্তিষ্ক ঠিক নেই।
বেশ জটলা পাকিয়ে যাচ্ছে। এখন খাবার নামবে না গলা দিয়ে। কণ্ঠনালী ভেদ করে বেশ কষ্ট করে উত্তর দিল, একটু পর তোর মামা উঠুক। জি আচ্ছা। কলি সরে গেল ওখান থেকে। পলক যদিও আগের মতো গায়ে হাত তোলে না, তবুও পলককে ভয়ই লাগে। না জানি কখন মেরে বসে। এরা স্বামী স্ত্রী খুবই একটা সুবিধার তো না। এদের হাত উঠে যায় খুব তাড়াতাড়ি। পলক ধীর কদমে হেঁটে বেডরুমে ঢুকলো। চোখ দুটো এবার কপালে ওঠার উপক্রম। তুহিন মাঝে শুয়ে দুই পাশে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে আছে। একই ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছে তিনজন। পলকের বুকটা মোচড় দিয়ে উঠলো। কার বাচ্চা তুলে এনে তুহিন নিজের পিতৃত্বের স্বাদ পূরণ করছে। না জানি বাচ্চা দুটোর মা বাবা এখন কি করছে, নাকি এতিম বাচ্চা। চিন্তায় পলকের মাথা ছিঁড়ে যাচ্ছে। সামনের দৃশ্যটা খুব সুন্দর হতো যদি সন্তানগুলো তাদের হতো, কিন্তু এখন এই মুহূর্তে বেশ চক্ষুশূল লাগছে। মাথা কাজ করছে না পলকের। কিছুটা রাগ আর হিংসের উদ্গীরণ হলো তার মাঝে। নিজের রাগের সবচাইতে ছোট্ট বহিঃপ্রকাশ করে দ্রুত বেরিয়ে গেল পলক। এদিকে তুহিনের কপাল কুঁচকে গেল। ইনিমিনি কাঁদছে। তুহিন চোখ খুলে ওদের কান্নারত অবস্থায় পেল। দুজনের কান্নার কারণ খুব স্পষ্ট। ডান গালে ছোট্ট লাল দাগ, চিমটি কাটা হয়েছে গালে। তুহিন ঝুঁকে দুজনের গালে চুমু খেলো। বুকে জড়িয়ে রেখে কান্না থামাতে চাইলো। তাতেই ব্যথা পেয়েছি। কোন কোনো ব্যথা নেই। আপা যাব। আহ, আসছে আপা অলি। কোনো আপা টাপা নেই এখানে। তাহলে দুতাবাই যাব। নাক টিপলে দুধ পরে আসছে দুলাভাই যাবে। দুলাভাই কি ভালো জিনিস যে দুলাভাই যাবে? দুজন কান্না থামিয়ে তাকালো। চোখে পানি দিয়ে টইটুম্বর অবস্থা। তুহিন গম্ভীর মুখে দুজনের মুখ মুছলো, চোখ মুছলো। গালে আদর করে বলল, এভাবে কি দেখো পাখি দুটো? দুতাবাই তো ভালো। হ্যাঁ, ভালো, কিন্তু বেশি ভালো না। টাটোই ভালো। একদম। আমি খুবই ভালো। দেখো কত আদর করি। ময়না পাখি, টিয়া পাখি দুটো। তুহিন ওদের বেশ আদর কলিকে ডেকে বরফ বানিয়ে গালে লাগালো। দুজন লাফিয়ে উঠে চেঁচায়, ঠান্ডা। এই একটুকু তো ঠান্ডা। লাল দাগ না গেলে তোদের আপা আমাকে গরম পানি ছুঁড়ে মারবে। আমার শরীর থেকে চামড়া তুলে নেবে। চাস আমি চামড়া ছাড়া ছাই হয়ে যাই? মূল গিল মতো। হ্যাঁ। দুজন উত্তর দিতে পারলো না, শুধু একসাথে বলল, এখন আপাতল। তুহিন কথা বাড়ালো না। দুজনকে কোলে তুলে ছাদে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে পলক ঠায় বসে আছে। তুহিন ওদের এত আদর করছে কেন? একদিনে এত পাগল হলো কেন? পলককে ডাকলো না কেন ছাদে যেতে? পোষের চোখ দুটো নিভু নিভু। তৌসিফ ওষুধগুলো খাওয়ালো থেকেই চোখ ভেঙে ঘুম পাচ্ছে তার। পিহা পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে। চৈত্র পায়ের কাছে বসে দাঁত দিয়ে নখ কাটছে। দোষ্ট থমথমে মুখ করে বসা। পোষ অমন অবস্থায় ধমকালো, নখ কাটবি না দাঁত দিয়ে। খয়রাতি হয়ে যাবে আমার জামাই। নিজের বাপের ঘরে বসে দাঁত দিয়ে নখ কাটবি? ঘুমে ঢুলুঢুলু অবস্থা, অথচ নিজের বর নিয়ে চিন্তার অন্ত নেই। ছোটবেলায় দাঁত দিয়ে নখ কাটতেই সেজো চাচি বকা দিত। চিবিয়ে চিবিয়ে বলতো, দাঁত দিয়ে নখ কাটলে সংসারে উন্নতি কমে যায়। পোষের জন্মই হয়েছে অন্ন ধ্বংস করতে। এত কটুবাক্য হজম করেও দাঁত দিয়ে নখ কাটা কমতো না ওর। এখন অবশ্য বড় হয়ে অভ্যাস বদলেছে, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মাথা থেকে মুছে যায়নি। যেখানে কারো কারো ঘাড়ে ব্যথা ছিল পোশরাত নামটা, সেখানে আজ তৌসিফের মাথার তাজ এই নামটা। অন্ন ধ্বংস করা পোষ অন্ন দান করতে পারে, বড়ই আশ্চর্য ব্যাপার। তো দুলাভাই কোথায়? আসছে না কেন এখনো? ওনার ভাই কি গুন্ডা যে মেরে ধরে আনছে আমার বোনদের? গুন্ডাই তো। মিনমিন করলো জ্যৈষ্ঠ। পোষ শুনলো না। ঘুমিয়ে গেল সহসা। চোখের পাতা আর খোলা রাখা যাচ্ছে না। পিহা চিন্তিত মুখে চৈত্রকে বলল, দুলাভাই আসে না কেন? জানি না। এদিকে ছাদে এসে তৌসিফ ভিন্ন দৃশ্য দেখছে। ছাদের স্টেনলেস স্টিলের বড় দোলনায় ইনিমিনি বসা। পেছন থেকে বেশ মজা করে ধাক্কা দিচ্ছে তুহিন। দুজন হাসছে, তুহিন হাসছে। দৃশ্যটা তৌসিফ চলতে দিতে চাইলো, কিন্তু সবার আগে তার বউ। বউ ছাড়া সে আজকাল চোখেই তো দেখে না। চোখের রেটিনায় বউয়ের চেহারা জল করে জ্বলতে থাকে। ছোট ভাইয়ের আনন্দ আপাতত চাপা দিল তৌসিফ। গম্ভীর কণ্ঠে ডেকে উঠল, তুহিন। তুহিন উত্তর করার আগে রিনিমিনি চালালো, দুতাবাই, এই যে আমলা। তৌসিফ ওদের দিকে তাকালো না। তুহিনের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে পকেট হাতে গুজে ছাদের দরজায় দাঁড়িয়ে রইল। তুহিন বোকা চাহনি দিতেই তৌসিফ চোখ গরম করে তাকালো। চোখের ইশারায় যেন শাসালো চরম ভাবে। দোল থামিয়ে তুহিন সিনা টান টান করে দাঁড়ালো। ইনিমিনি হাসি থামিয়ে তাকিয়ে আছে। তৌসিফ এগিয়ে আসায় দুজন বাহু প্রসারিত করলো। বুঝালো, কোলে নাও। তৌসিফ তুলল। দুজন গড়া জড়িয়ে ধরতেই তুহিন কপাট রাগ দেখিয়ে বলল, সাধুবাদী কোথাকার? তুহিন, হ্যাঁ শুনছি। ওদের এভাবে এনেছিস কেন তখন? পোষ রাত।
তুহিন সম্পূর্ণ করতে দিল না, ব্যঙ্গত্ব ভাবে বলল, তুমি আজকাল পশ্চাৎবাদের চোখে দেখো না কিছু? ভাবি ডাকবি? বইয়ের কথা মনে করে বলল তৌসিফ। তুহিন সে আশায় পানি ঢেলে দিল, তাও ঠান্ডা পানি। আমার থেকে বয়সে ছোট, ওকে ভাবি কেন ডাকবো? ফুপাতো বোন হয় আমার। বেয়াদবি করবি না একদম, সম্মান দিবি ওকে। আসছে, তোমার সম্মানালী বউ কতটা তর্ক করে তুমি জানো? আমাকে বেয়াদব বলে, বেল্লাজ বলে। তুই সম্মান বজায় না রেখে ওর সাথে ঝামেলা পাকাস কেন? আর ওদের ওভাবে এনেছিস কেন? কাঁদছিল দুজন। ওদের দত্তক নিব আমি। এমন মুহূর্তে এই কথা তুহিন বলে ফেলেছে, দা তৌসিফ সরাসরি নিজ কানে শুনেছে, সাথে শুনেছে আরেকজন। তৌসিফ হতভম্ব হয়ে তাকিয়ে মাত্র কি শুনলো? তুহিন ঘোষণা করে চুপ করে আছে। তৌসিফ যে ওর দিকে তাকিয়ে আছে তার ঢের বুঝতে পারছে, তাই নজর মেলাচ্ছে না। তৌসিফ ওখানে দাঁড়ালো না, শুধু যেতে যেতে বলল, রাতে নিচে অফিসে আসবি। কিছু খাওয়াবে নাকি? দুটো পাঞ্চ খাবে তুহিন। তাহলে অফিসে কি কাজ? ওয়েট আ মিনিট, ওদের দত্তক নেওয়ার কাগজ ঠিক করবে। তৌসিফ দাম দিল না, সিঁড়ির দিকে এগিয়ে বলল, ওরা এতিম না, আমি জানি। একটু জোরে বলল যাতে দূরে যাওয়া তৌসিফ শুনতে পায়। তৌসিফ শুনলো না এবং ওখান থেকে নিজ স্বরে বলল, তোর মেডিকেল রিপোর্ট সাথে নিয়ে আসবি। দেখবো কি এমন সমস্যা দেখা দিল যে তোর আমাদের আমার শালীদের দত্তক নিতে হবে। হেমন্ত এসেছে ভাই বোনদের বাসায় নিতে, কিন্তু আশ্চর্যের বিষয়, কারো যাওয়ার নিয়ত নেই। হেমন্ত জোর করবেই বা কিভাবে? সবার কাছে এখানে থেকে যাওয়ার উপযুক্ত কারণ আছে। এমনকি এতটুকু মুরগির ছানার মতো ইনিমিনিও তাদের কাঁধে দায়িত্ব নিয়েছে। তারা আপার দুলাভাইয়ের খেয়াল রাখছে। হেমন্ত অসহায় বোধ করে। এদের বোধহয় বাসায় নিতে হবে। ওইদিকে সেয়া আর ছেলে বাসায়। তৌসিফ হেমন্ত রমন মুখ দেখে সরাসরি প্রশ্ন করে, ভরসা পাচ্ছ না হেমন্ত? দ্বন্দ্বিত হেমন্ত কথা বলতে পারলো না। তৌসিফের দৃষ্টির তীক্ষ্ণতা ওকে চুপ থাকতেও দিল না। চায়ের কাপটা নামিয়ে রেখে উত্তরে বলল, বাড়িঘর খালি ভাই। ওদের নিয়ে গেলে যে আমার ফ্ল্যাটটা খালি হয়ে যাবে। হেমন্ত কি বলবে, কাকে বলবে? যে ব্যক্তি উত্তর জানে, প্রশ্ন জানে, তাকে নতুন করে কি বা বলবে? তৌসিফ গভীর চোখে তাকিয়ে আছে, যেন খুব সাধারণ কথা বলেছে সে। তার দুই পাশে একদম বাহুর নিচে ঢুকে গায়ে গা লাগিয়ে বসে আছে ইনিমিনি। পিহা পৌষের কাছে। পৌষ ওঠেনি এখনো। হেমন্ত দীর্ঘশ্বাস ফেলল, তৌসিফের দিকে অসহায় ভাবে তাকালো। তৌসিফ গুরুত্ব দিল না। তার বউ অসুস্থ, কিছুতেই বইয়ের কলিজা ফ্যাপসাকে যেতে দেওয়া যাবে না। নিশ্চিত পরশুটে খুশি হবে। খুশিতে আজ তৌসিফের কপালও খুলতে পারে। বইয়ের আদর যত্ন পেতে মরিয়া হয়ে আছে তৌসিফ তালুকদার। খালি হাতে বাসায় ফিরেছে হেমন্ত। এসেছে থেকে সরাসরি দেখা হয়েছে বাবার সাথে। স্বাভাবিকভাবে তাকে এড়িয়ে যেতে চাইলো হেমন্ত, কিন্তু প্রশ্নের মুখে পড়ে একটু থামতে হলো। বাচ্চারা কোথায়? পৌষের বাসায়। উত্তর দিতে গিয়ে হেমন্ত যেন শান্তি লাগলো, ঠিক তেমনই কষ্ট লাগলো। ওটা সত্যি পৌষের বাড়ি। হেমন্তর পৌষের বাড়ি ওটা। পাগলটা ঘুমিয়েছিল বিদায় হেমন্ত আসতে পেরেছে। না হয় জেগে থাকলে এখন দেখা যেত নিজের বউ বাচ্চা সহ হেমন্ত ওই বাসায় আছে। তৌসিফ বেশ কয়েকবার বলেছে শ্রেয়াকে নিয়ে কিছুদিন ওখানে থাকতে। হেমন্ত রাজি হয় না। এসব কথা তৌসিফ স্বাভাবিকভাবে বললেও আশেপাশের মানুষের চোখে নিশ্চিত স্বাভাবিক লাগবে না। বড় চাচা আরো কিছু বলতে চাইলেন, কিন্তু হেমন্ত তাকে সেই সুযোগ দিল না। দুটো পা ফেলে নিজের রুমে চলে গেল। ছোট চাচির এসব নিয়ে মাথা ব্যথা নেই, তিনি বরং একটু স্বস্তিতে আছেন। ছোট চাচাকে বলেছেন তাকে নিয়ে কাল বাইরে যেতে। ছোট চাচা রাজি হয়েছেন চট করে। বউ নিয়ে ঘুরতে তার বেশ লাগে। সেজ চাচির কানে এখনো খবর পৌঁছায়নি। পৌঁছালে কোনো না কোনো কটুবাক্য বলতে তিনি পিছুপা হতেন না। হেমন্ত রুমে এসে নিজের মায়ের কোলে ছেলেকে দেখতে পেল। পাশে সেয়া অসময়ে ঘুমাচ্ছে। দাদির কোলে নীরব হয়ে আছে ছোট্ট বাচ্চাটা। চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সেয়া বউ হয়ে আসে ঠকেনি। প্রতিটা মানুষ ওকে ভালোবাসে, যত্ন করে আগলে রাখে। প্রয়োজনে সবার আগে হাজির হয়। এই বাড়িতে অবহেলিত তো শুধুমাত্র হেমন্তের পোষটা ছিল। অথচ কোনো দিন কারো খারাপ করেনি পোষ। বিনা কারণে ওকে কেন জানি সহ্যই করতে পারতো না কেউ। চুপচাপ ওয়াশরুমে ঢুকে যায় হেমন্ত। মা কথা বলতে চাইছিল, কিন্তু হেমন্ত সুযোগ দেয়নি। মনে হয় মৃত্যু পর্যন্ত হেমন্ত ভুলতে পারবে আজ হয়তো তৌসিফের ঘরে বলে পোষ এত ভালো আছে। কিন্তু যদি তৌসিফের বদলে অন্য কেউ হতো? যদি শব্দটা ভাবতে গিয়ে হেমন্তর মাথা অকাজিও হয়ে যায়। চোখ দুটো লাল হয়ে ওঠে। চলবে ইনশাআল্লাহ।